নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে এসেছিলেন এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে তার বেশ কিছু বিষয়ে কথা হয় এবং ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে 10টি বিষয় নিয়ে সমঝোতা হয়। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফারাক্কা গঙ্গা জল বন্টন প্রকল্প। এটির মেয়াদ 2026 পর্যন্ত রয়েছে এবং এটি স্বাক্ষরিত হয়ে শুরু হয়েছিল 1996 সাল থেকে। 1996 সালে যখন এটি স্বাক্ষরিত হয় তখন বাংলাদেশের মসনদে শেখ হাসিনাই ছিল এবং ভারতবর্ষে ছিল যুক্ত ফ্রন্টের সরকার এবং প্রধানমন্ত্রী ছিলেন শ্রী দেবগৌড়া। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং তারও একটা সদর্থক ভূমিকা ছিল। এবারে যখন এই বিষয়টি নিয়ে কথা হয়েছে বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা এরকম বলতে পারেন যে দুটো কারিগরি কমিটি তৈরি হয়েছে বা এই চুক্তি স্বাক্ষরিত করার জন্য প্রথম পদক্ষেপ দুটি দেশই গ্রহণ করেছে, তখন পশ্চিমবঙ্গকে ডাকা হয়নি। অর্থাৎ যে ত্রিপাক্ষিক বৈঠকটা হওয়ার কথা ছিল সেটা দ্বিপাক্ষিক হয়ে যায়। ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বা সাইড লাইনে পশ্চিমবঙ্গকে রেখে দিয়ে নরেন্দ্র মোদী এই চুক্তিটা স্বাক্ষরিত করে বা এই চুক্তি নিয়ে প্রথম পদক্ষেপ গ্রহণ করে। এখানেই মমতা ব্যানার্জির প্রথম আপত্তি এবং মমতা ব্যানার্জি এই আপত্তিটাকে কেন্দ্র করে বলেছিল যে বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। সে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও লেখে। আসলে যখন জ্যোতি বসুকে নিয়ে এটা করা হয়েছিল বা জ্যোতি বসুর সদর্থক ভূমিকা ছিল, সেখানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে এই মুহূর্তে সেটা করা হয়নি। এটা হচ্ছে প্রথম রাগ। দ্বিতীয় কথা, যবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল 1996 সালে, তার আগে যেই সমীক্ষার উপর বেস করে এটা করা হয়েছিল ভিত্তি করে, সেটা হচ্ছে তখন গঙ্গা দিয়ে প্রতিদিন 1,07,516 কিউসেক জল প্রবাহিত হতো। এটা 1949 থেকে 1988 সালের রেকর্ড এই কথা বলছে। আপনি আনন্দবাজার দেখলে এটা পেয়ে যাবেন। এবং তার উপর ভিত্তি করেই চুক্তিটা হয়। কিন্তু এখন সেটা অনেক কমে গেছে এবং আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী একজন নদী বিশেষজ্ঞ বলেছেন যে এখন মানে লাস্ট এই 4 দশক ধরে প্রতি বছর ৮০ টন করে পলি ফারাক্কার দুপাশে জমা হচ্ছে। তার মানে আগের মতো যে জল ধারণ ক্ষমতা ফারাক্কার সেটা নেই। এটা নিয়েও মমতা ব্যানার্জির বক্তব্য ছিল। এবার চুক্তিতে কি ছিল? চুক্তিতে যেটা ছিল সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ জানুয়ারি মাসে ভারত বা জানুয়ারি ফেব্রুয়ারি এই ২ মাসে ভারত প্রতিদিন ৪০,০০০ কিউসেক গঙ্গার জল পাবে এবং এটা একটা ফিডার ক্যানেলের মাধ্যমে কলকাতা বন্দরে দেওয়া হবে। কেননা কলকাতা বন্দরের টানের সময়টাতে যাতে নাব্যতা ঠিক থাকে, বন্দরটা ঠিকঠাক চলাচলের যোগ্য থাকে। এবং মার্চ আর এপ্রিল মাসে গিয়ে মার্চ মাসের প্রথম ২০ দিন ৩৫,০০০ কিউসেক করে জল প্রতিদিন বাংলাদেশ পাবে এবং বাকি ১০ দিন ওই জল ৩৫,০০০ কিউসেক করে জল ভারতবর্ষ পাবে। সেটা এপ্রিলে গিয়ে ঠিক উল্টে যাবে। প্রথম ২০ দিন ৩৫,০০০ কিউসেক করে জল ভারতবর্ষ পাবে এবং লাস্ট ১০ দিন বা শেষের ১০ দিন বাংলাদেশ ৩৫,০০০ কিউসেক করে জল পাবে। এই ছিল চুক্তি। কিন্তু যেই পরিপ্রেক্ষিতে বা যেই সমীক্ষার উপর বেস করে এটা হয়েছিল, এখন সেটা আর নেই। এটা নিয়েও মমতা ব্যানার্জির বক্তব্য রয়েছে এবং মমতা ব্যানার্জি চিঠিতে উল্লেখও করেছে যে গঙ্গার ভাঙনকে যদি রোধ করতে হয়, কলকাতা বন্দরে নাব্যতা যদি ঠিকঠাক রাখতে হয়, চলাচলের সুগম ব্যবস্থা করতে হয়, তাহলে প্রতিদিন ৪০,০০০ কিউসেক জল দরকার। এটা মমতা ব্যানার্জির বক্তব্য। এবার তিস্তা নিয়ে একটি কথা হয় এবং মমতা ব্যানার্জি চিঠিতে এটাও লিখেছে যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার মধ্যে তিস্তার বিষয়ক যে কথাটা হয় সেটা নিয়েও তার আপত্তি রয়েছে। যদিও পরবর্তীতে নরেন্দ্র মোদীর মন্ত্রক বা ভারত সরকার বলেছে যে তিস্তা নিয়ে কোনো রকম চুক্তি পশ্চিমবঙ্গ ছাড়া হবে না এবং সম্ভবও না। ভারতবর্ষের সংবিধানও সেই মান্যতা দেয় না। যেই রাজ্যের উপর যেই নদী প্রভাবিত হয়েছে সেই রাজ্যকে দরকার কোনো একটা চুক্তি মান্যতা দিতে গেলে তাদের সম্মতি দরকার হয়। সেখান থেকে পেরে উঠবে না। কিন্তু মমতা ব্যানার্জির রাগ যেটা সেটা হচ্ছে তিস্তা যেই অংশটা বাংলাদেশে রয়েছে সেই অংশটার জল সংরক্ষণ এবং তার পরিকল্পনার আরো উন্নয়নের জন্য একটি বিশেষজ্ঞ দল ভারত সরকার এখান থেকে পাঠাবে। মমতা ব্যানার্জির রাগ এখানে যে সিকিমে তিস্তার উপর একটা বিরাট বড় বাঁধ তৈরি করা হয়েছে, ওখানে প্রায় 14টি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। এর ফলে তিস্তার বিরাট ক্ষতি হয়েছে, প্রাকৃতিক ক্ষতিও হয়েছে এবং আমরা ইতিমধ্যে সেগুলো দেখতে পাচ্ছি বা সেগুলোর ফলাফল আমরা ভোগ করা শুরু করেছি। এবং উত্তরবঙ্গের একটা বড় অংশের চাষবাসের ক্ষতি হচ্ছে, জলের ক্ষতি হচ্ছে, কারণ তিস্তা থেকে জল এখন শহরাঞ্চলেও দেওয়া হচ্ছে জলের ঘাটতি পরিপূরণ করার জন্য। তো সেখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য হচ্ছে যে জল উন্নয়ন দপ্তর যা রয়েছে ভারত সরকারের সেটা কোনোদিন যে আমাদের উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে তিস্তা রয়েছে সেটা নিয়ে কোনো রকম কথাবার্তা বললো না বা সেটা নিয়ে কোনো বিশেষজ্ঞদের দল পাঠানো হলো না, অথচ বাংলাদেশে পাঠানো হচ্ছে।
মমতা ব্যানার্জি বাংলাদেশের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন যে ছিটমহলে হস্তান্তর বলুন বা সড়ক, বাস, রেল, এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এগুলার ক্ষেত্রে মমতা ব্যানার্জির কোনো সমস্যা নেই এবং এতে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সুসম্পর্কই রয়েছে। কিন্তু জলের বিষয় যখন আসবে, জল সম্পদের বন্টনের বিষয় আসবে, তখন পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দিবে এবং এটা আজকের থেকে না। বামফ্রন্টের সময় জ্যোতিও বসু তিস্তা নিয়ে যখন সরকার আবার কেন্দ্রীয় সরকার লাফালাফি শুরু করেছে, তখন সেও তীব্র বিরোধিতা করেছিল পশ্চিমবঙ্গবাসীর জন্যই বা উত্তরবঙ্গবাসীর জন্য। এবার এটাতে যেটা সমস্যায় ভারত সরকার পড়ে গেছে সেটা হচ্ছে তিস্তার যে অংশটা বাংলাদেশে রয়েছে এটা নিয়ে অলরেডি চীন একটা সমীক্ষা করেছে প্রায় $100 কোটি খরচ করে, এবং তারাও ভারতবর্ষের মতো যাতে ওখানকার তিস্তার উন্নতি করা যায় বা সেটা নিয়ে সেখানকার মানুষের যাতে কাজে লাগানো যায় এর জন্য বলছে আর্থিক সহায়তা প্রদান করবে। আর সেটা যদি ওখানে হস্তক্ষেপ করে চীন কোনো কারণে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে ভৌগোলিকগত অবস্থানের জায়গা থেকে ভারত সরকার অনেক চাপে পড়তে পারে। তাই ভারতও পাল্টা প্রস্তাব দিয়েছে শেখ হাসিনাকে বা বাংলাদেশকে যে আমরা তিস্তা নিয়ে এসব করছি। এবার এটা নিয়ে বাংলাদেশেও একটা শেখ হাসিনার চাপ রয়েছে, কারণ ওখানকার যে মানুষরা তিস্তা কেন্দ্রিক তাদের জীবনযাপন, তারাও শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে দীর্ঘদিন থেকে যে এটা নিয়ে কি করা যাবে। তার কারণ এরপর এটা ভোটের ইস্যু হতে চলেছে এবং এটা ইস্যু হয়ে গেলে শেখ হাসিনার সমস্যায় পড়লেও পড়তে পারে। তাই শেখ হাসিনাও জাতাকলের মধ্যে রয়েছে। ভারতবর্ষের সমস্যা চীনকে নিয়ে রয়েছে। আর পশ্চিমবঙ্গের মানুষকে অবহেলা করে কোনোদিন তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা যেই সরকারই থাকুক, আগের সরকারের রেকর্ডও তাই বলছে, তারা তিস্তাকে কোনোদিন বাংলাদেশের সাথে ভাগ করে নেবে না, অন্তত পশ্চিমবঙ্গের তিস্তাকে। এখানে গিয়ে সমস্যাটা দাঁড়ায়। আর সব থেকে বেশি সমস্যা যেখানে হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গের বিজেপি বা বঙ্গ বিজেপির উত্তরবঙ্গ শাখার বা বলতে পারেন বঙ্গ বিজেপির উত্তরবঙ্গকে নিয়ে। তার কারণ মমতা ব্যানার্জি অলরেডি বলা শুরু করেছে বাংলাকে বিক্রি করে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি বলা শুরু করেছে যে এই বিষয়ে চিঠি তো দেওয়াই হয়েছে এবং এটা নিয়ে লোকসভাতেও আলোচনা করা হবে এবং দরকার পড়লে বাকি বিরোধী দলগুলোর তিনি সমর্থন চেয়েছেন। তিনি বলেছেন এটা নিয়ে দরকার পড়লে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে, আর এখানে গিয়ে বিজেপি সমস্যায় পড়তে পারে। তার কারণ উত্তরবঙ্গ এই মুহূর্তে বিজেপির একটা শক্ত ঘাঁটি। যদিও 2019-এর তুলনায় যদি আপনি 2024-এর লোকসভার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন একটি সিট তারা হারিয়েছে, একটি লোকসভা কেন্দ্র হারিয়েছে, সেটা কোচবিহার। সেখানে নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন আগে, তিনি হেরে গেছেন। কিন্তু বিজেপির সব থেকে বেশি মাথা ব্যথার কারণ যেই জায়গাটা হতে চলেছে সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই তৃণমূলের যেই সমীক্ষা দল রয়েছে বা তৃণমূল যারা করেন তাদের মধ্যে একটি কথা খুব প্রচলিত হয়েছে যে নমশূদ্র সম্প্রদায়ের একটা বড় ভোট তারা উত্তরবঙ্গে পায়নি, এর জন্য উত্তরবঙ্গের বেশ কিছু সিট তারা হেরে গেছে। সেখানে আপনি যদি দেখেন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের যেই জোনটার কথা বলছে যে এখানকার মানুষ বঞ্চিত হয়ে যাবে, এখানকার চাষাবাসের ক্ষতি হবে, পানীয় জলের পর্যন্ত সমস্যা হয়ে যেতে পারে, সেই টোটাল গতিপথটা যদি আপনি তিস্তার দেখেন তাহলে দেখবেন এটাকে কেন্দ্র করে ওই নমশূদ্র ভোট ব্যাংকটার বসবাস। আর এই নমশূদ্র ভোট ব্যাংকটা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছে বলেই এখানে একটা তকমা বিজেপি দিয়ে দিয়েছে তৃণমূলের গায়ে, বা এটা তৃণমূল মানে বিজেপি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে আপনারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে বঞ্চিত হয়ে এসেছেন এবং এখানে যাদের থেকে আপনারা অত্যাচারিত হয়েছেন তারাই এখানে তৃণমূলকে ভোট দেয় বা তারাই তৃণমূলের সব থেকে বড় ভোট ব্যাংক। তাই আপনাদের বাঁচার জন্য আপনারা আমাদের দিকেই আসতে হবে। কিন্তু পেটের উপরে তো কোনো কিছু না। পেটের জ্বালাতেই তো মানে কি বলবো কাঁটাতার টপকে এপাশে আসা, মানে একটা কারণ তো সেটাও। এবার যে তিস্তাকে কেন্দ্র করে এখানকার চাষাবাদ, এখানকার জমি জমা, এখানকার আলু চাষ, এখানকার বাদাম চাষ, এখানকার ধানের চাষ, সেই জায়গাটা যদি কোনো কারণে সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু এই মানুষগুলা উল্টে যেতে পারে। আর তৃণমূল এটাকেই এখন ক্যাচ করার চেষ্টা করছে যে চর যে এলাকাগুলো রয়েছে তিস্তাকে কেন্দ্র করে আশপাশে যেই নমশূদ্র সম্প্রদায়ের ভোটটা রয়েছে সেটাকে এই মাধ্যমে ক্যাচ করে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যে দেখুন তৃণমূল এই জায়গাতে আপনাদের সাথে রয়েছে এবং তৃণমূল রাজ্যের উন্নতি চায়, যেটা বারবার তারা বলে যে বাঙালির উন্নতি চায়, সেখান থেকে আপনারাও তার বাইরে না, আপনারা আমাদের উপর ভরসা রাখতে পারেন। এরা বা সেন্ট্রাল দরকার পড়লে তিস্তাকে ওই হাতে তুলে দিচ্ছিল বা দিতে গিয়েও দিতে পারেনি আমরা রয়েছি বলে, কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্যই লড়াই করছি, আপনাদের যাতে চাষাবাদ ভালো হয়, আপনারা যাতে দুটো টাকা রোজগার করতে পারেন, আপনারা যাতে সুখে শান্তিতে থাকেন সেই ব্যবস্থা করছি। আর এই যে ভৌগোলিক অবস্থানটা বললাম যে তিস্তার যে গতিপথ তাকে কেন্দ্র করে যে বিরাট সংখ্যক একটা নমশূদ্র ভোট, এটাকে তৃণমূল ক্যাচ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আর এখানে যদি একটু 19-20 হয় বা এটা নিয়ে আন্দোলনে নামে আর বোঝাতে সক্ষম হয় তাহলে বিজেপির
একটা বড় ভোটে ধস নামবে এবং তৃণমূল তার জায়গা পুনরুদ্ধারে অনেক কাছে চলে যাবে 2026-এ। আর এখান থেকে তিস্তা চুক্তি নিয়ে শাঁখের করাতের মতো অবস্থা হয়ে গেছে বিজেপি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।